আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আজকাল বারান্দায় আসতেই মনটা খুব খুশি হয়ে যায়। দরজাটা খুললেই চোখের সামনে একদম লালচে কৃষ্ণচূড়ার সৌন্দর্য। এই কৃষ্ণচূড়া গাছটার কারণেই এই বাসাটা আমার আলাদা একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু মাঝে মাঝে হয় না যে সব আকর্ষণই সবসময় একরকম থাকে না। সে পরের কথা, ওই অংশে পরে যাব। আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সামনে কৃষ্ণচূড়া আর আমার বারান্দা বাগানের ছোটো ছোটো ফুলগুলো আমি নিচে দেখতে যেমন পছন্দ করি, আপনাদের সাথে শেয়ার করতেও তেমন পছন্দ করি। এই সাদা অপরাজিতার ব্যাপারটা বুঝলাম না, সে ফুল কম দেয় ফল বেশি দেয়, কি জানে কি হয়েছে তার। অতি যেটাকে বলে অকালপক্ষ মনে হয় ব্যাপারটা সেরকম। আমি এখন যখন বারান্দায় এসেছি তখন সকাল 7:05। মোটামুটি পরিবেশ একদম ঠান্ডা, সেরকম একটা গরম লাগছে না। আবার সেই সাথে খুব সুন্দর নিরিবিলি, এখনও গাড়ি ঘোড়ার হই হুল্লোড় শুরু হয়নি। তো সব কিছু মিলে খুব ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে থাকতে। কিন্তু বারান্দায় তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এখন হাজব্যান্ড চলে যাবে তার কাজে, অন্যদিকে মেয়ে যাবে স্কুলে, বড় মেয়েও যাবে তার কলেজে। তো সব কিছু মিলে না একটু ব্যস্ততা তো থাকেই। সকালবেলাটা চলে আসলাম একদম কিচেনে। তো আমি এখানে এসে আগে একটা রুটি ভেজে দিচ্ছি। আগে আমি আমার হাজব্যান্ডের নাস্তাটা দিয়ে দেবো, তারপর আমার ছোটো মেয়ের টিফিন রেডি করব। আমার ছোটো মেয়ে কখনোই কোনো কিছু খেয়ে স্কুলে যায় না, এটা ওর খুব বাজে একটা অভ্যাস। ওকে খেতে বললেই বলে ওর নাকি বমি লাগে। দাঁত ব্রাশ করার 1 ঘন্টা পর তার নাস্তা খেতে ভালো লাগে, তার আগে তার নাস্তা খেতে ইচ্ছে করে না। তো কী আর বলবো, তার কথা বাদই দিলাম। তো এখানে আগে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা রুটি ভেজে নিচ্ছি, তারপর ওভেনে আমি সবজি গরম করতে দিয়েছি, ওটা বের করে সামনে দিব। খুব হালকা পাতলা নাস্তা, তেমন কোনো ঝামেলা নেই। তো আমি এগুলো করতে করতে আপনাদের সাথে গল্প করা শুরু করলাম। আচ্ছা বলেন তো, আপনারা সবাই কেমন আছেন? আমাকে যারা দেখছেন দূর দূরান্ত থেকে, কাছে আশেপাশে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আসলে গরমটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমার না কোনো কাজ করতেই বেশিক্ষণ ভালো লাগে না। অল্প কাজেই বড্ড বেশি হাঁপিয়ে উঠি। আর একবার গরমে যদি বেশি কাবু হয়ে যায় আবার অনেকক্ষণ ফ্যানের নিচে বসে থাকি। বুঝতে পারছি বুড়ো হয়ে যাচ্ছি। আজকাল অল্পতেই বিরক্ত হয়ে যাচ্ছি আর অল্পতেই কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছি। কিন্তু এটা করলে তো হবে না, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি, খাটিয়ায় ওঠার আগ পর্যন্ত কাজ কোনো না কোনোটার মধ্যে ঠিকই ব্যস্ত থাকতে হবে। ওই সংসার ধর্ম থেকে কোনোভাবেই নিজেকে সাইড করা সম্ভব না। হ্যাঁ, এখন যদি আমি মনে করি যে আরও 4-5টা কাজের লোক রাখবো, কোনো কাজে হাত দেবো না, সেটা আলাদা কথা। কিন্তু আমি তো সেটা হতে দিব না। আমার সংসারের কাজ আমি নিজে করব, সেটা করতেই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এই সবের মধ্যে দিয়েই কাটছে আমার সময়। সাহেব চলে এসেছে, তাকে বললাম তুমি পানিটা ভরে নাও গ্লাসে। আর এইদিকে আমি সবজি দিয়েছি, আর সেদিন একটু মিষ্টি আনা ছিল, সেই মিষ্টিটা দিয়েছি। এই কলিটা একটু আগে দেখিয়েছি আপনাদের, ফুটি ফুটি করছিল। সাহেব এসে বলল তোমার বাগানে আরেকটা নতুন ফুল ফুটেছে। এক দৌড়ে বারান্দায় এসেছি ফুলটা দেখতে। কি সুন্দর তাই না? অনেক দিন পর একটা মিষ্টি কালারের, এই যে যথারীতি ফুলের নাম এখন ভুলে গিয়েছি। যাই হোক, ফুলের নাম আপনারা জানাবেন, আমি বেমালুম ভুলে গিয়েছি। আমার সাথে কিন্তু ইউনিও চলে গিয়েছিল বারান্দায়, তাকেও ধরে নিয়ে এসে ঘরে আটকে রাখলাম। বারান্দা খোলা থাকলে এক দৌড়ে বারান্দায় গিয়ে পাখি ধরতে যাবে, নইলে প্রজাপতি ধরতে যাবে, তারপর হয়ে যাবে আরেক কাহিনী। আপনাদের কি মনে আছে, গত বছর কিন্তু ইউনি আমার 6তলা থেকে পড়ে গিয়েছিল। শুধুমাত্র আল্লাহর রহমতে এবং আল্লাহর অশেষ দয়ায় ও ভালো আছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো কাটাকাটি হয়নি, কোনো ব্যথা পায়নি। তো তারপর থেকে ওর মনেও ভয় ঢুকেছে, আমার মনেও ভয় ঢুকেছে। আমি কখনোই ইউনিকে বারান্দায় একা ছাড়ি না। এখানে এসে আমি আমার মেয়ের জন্য অল্প কিছু নাগেট ভেজে নিচ্ছি। আমি কিন্তু নাগেট বাসাতেই তৈরি করি। এখন এটা যখন বানানো শুরু করেছিলাম, তো আমার মেয়ে বলল রাউন্ড করে বানানোর দরকার নেই, আমি ডোনাট টাইপের বানাতে চেয়েছিলাম। ও এভাবেই বানিয়ে দিতে বললো এই শেপটাই ঠিক আছে, তুমি এই শেপেই বানাও। তো ওর টিফিনের জন্য এগুলো সব ভেজে নিচ্ছি। এটুকু খেয়েই সে দুপুর 2টা-2:30 পর্যন্ত থাকবে। খাবার নিয়ে মেয়েটা বড্ড বেশি জ্বালাতন করে। জানাবেন তো আপনাদের বাচ্চাদের কী অবস্থা, নাকি আমার ঘরেই এই সমস্যাটা সবচেয়ে বেশি?
যাই হোক, এদিকে ও টিফিনটা গুছিয়ে আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি, আর ও উঠে গিয়েছে, ও রেডি হচ্ছে। আমার বড় মেয়ে অলরেডি বের হয়ে গিয়েছে। ওদের তিনজনেরই খুব পাশাপাশি টাইমিং, তো যেই কারণে একজন খেয়ে যায়, আরেকজন টিফিন নিয়ে যায়, এরকম অবস্থা। তো এখানে ওর টিফিনটা রেডি করতে করতে হঠাৎ মনে হলো এই তো আর অল্প কিছুদিন, তারপর আমারও স্কুল জীবন শেষ হয়ে যাবে। মানে আমার শেষ হয়েছে, আমার মেয়েদেরও স্কুল জীবন শেষ হয়ে যাবে। বড় মেয়ের এ লেভেল হচ্ছে, ছোটো মেয়ে ও লেভেলের এবার ক্লাস 9 থেকে 10-এ উঠে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী জুনে ও ক্লাস 10-এ উঠে যাবে। তারপর ওরও ও লেভেল হয়ে যাবে। দেখতে দেখতে আমার বাচ্চারা এ লেভেল ও লেভেলের গণ্ডি একটু একটু করে ছাড়িয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে আসার পথে একটু ডিম নিয়ে এসেছিলাম, এসেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে সেগুলোকে একটু বক্সে রেখে দিচ্ছি। ডিমের দাম কদিন আগেও বেশ কম ছিল, আজকে কিনতে গিয়ে দেখলাম 140 টাকা। আচ্ছা, সব কিছুর দামই মনে হয় বেড়ে যাচ্ছে। আমার আজকাল মুরগি কিনতে একদম ভালো লাগে না। মুরগি কেনার একটা গল্প বলি। আমি রেগুলার যার কাছ থেকে মুরগি নেই, 1000 টাকা দিয়ে তার কাছ থেকে আজকে আমি মাত্র 2টো মুরগি নিয়েছি। 970 টাকা দিয়ে মাত্র 2টো মুরগি, ভাবা যায় মানে কিভাবে কি দেশি মুরগি তাই বলে এত। আমি জানি না অন্য জায়গায় কি হয় কিংবা বাজারে কি হয়। আমি যেহেতু ঘরের উপর থেকে নেই সেই জন্যই বেশি, নাকি আসলেও মুরগির দাম বেশি বলতে পারবো না। খালারা আসার আগেই আজকে ঘরদোর সব গুছিয়ে নিচ্ছি, বিশেষ করে বিছানাগুলো গুছিয়ে ফেলানো, ড্রয়িং রুমের অংশটা গোছানো, এগুলো চিন্তা ভাবনা করেছি। কিন্তু আমি বিছানা গোছাতে চাইলে কী হয়, ওই যে একজন, ওই যে উনি নড়বেন না, উনি সরবেন না, উনি আমাকে কোনো কাজ করতে দেবেন না, উনি ওনার মতন ফুটেজ খাবেন কিংবা এমন কোনো দৃশ্য দেখাবেন যেটা দেখে আপনারা পরবর্তীতে গড়াগড়ি খাবেন। তো এর মধ্যে দিয়েই আমাকে বিছানা গোছাতে হচ্ছে। পুরো চাদরটা তুলে বিছিয়েছি অনেক স্ট্রাগল করে, কিন্তু এখন যখন ঝাঁটা দিয়ে আরেকটু প্লেন করতে এসেছি, ওনাকে আর নড়ানো যাচ্ছে না। তো ওনাকে একটু ইগনোর করেন, চলেন আমরা আমাদের মতন কাজ করি। আজকে ভাবছিলাম যে বিছানার চাদরটা তুলে ফেলবো, কিন্তু ভাবলাম না, একবারে এই পর্দাটাও চেঞ্জ করব, সাথে চাদরটাও তুলবো, একসাথে দুটোই করব। তো আরও 1 দিন 2 দিন থাকুক, তারপর ইনশাল্লাহ। বিছানাটা গুছিয়ে বাইরে চোখ পড়তে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। আমি প্রায়ই এই জায়গাটায় বসে থাকি আর জানলা দিয়ে বাইরে তাকালেই কৃষ্ণচূড়া দেখতে পাই। সত্যি বলছি, এটা একটা আলাদা আনন্দ। ঢাকার বাড়িতে এভাবে নিজের বিছানায় বসে সুন্দর একটা দৃশ্য দেখা, এটা কিন্তু কম কথা নয়। এই যে একটু জুম করে আপনাদেরকে দেখাই, দাঁড়ান একটু জানালার কাছে যাই, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন কত কাছাকাছি। আমার ভুটানের বেডরুমটা থেকে পর্দা সরালেই পাহাড় দেখা যেত, কী যে সুন্দর ছিল সেটা। আর এখন যেটা দেখা যায় এই টাইমে, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। আমার নিজেরও খুব ভালো লাগে। বারবার আজকে কৃষ্ণচূড়া দেখাচ্ছি আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো? আমি জানি কৃষ্ণচূড়া দেখে বিরক্ত না হলেও এই যে সাউন্ড, এই যে নয়েজ, বাইরের গাড়ি ঘোড়া প্যাঁপো মানুষের কথাবার্তা, এগুলোতে কনফার্ম বিরক্ত হচ্ছেন। হালকা করে বাতাস, আর সেই সাথে আরেকজন কল্লা বের করে দিয়েছে, এই যে আপনি ঢুকেন, ভেতরে আসেন। এই যে জনাব, আপনাকে উকি দিয়ে আর টাঙ্কি মারতে হবে না, আসেন আসেন। তো এই যে উনাকে আমি একটু আগে সাইড করি, তা না হলে উনি আমার কোনো কথা শুনবেন না। এটা গ্রিল বেয়ে বেয়ে ওই দিক দিয়ে একদম ঝুলে থাকবে। মাঝে মাঝেই সে এই সব দুষ্টামি করে, মাঝে মাঝে তার ভয়ঙ্কর সব কাজকর্ম দেখলে আমার পিলে চমকে ওঠে। যাক, সে থাকুক এখানে, আমি চলে যাব একটু রান্নাঘরে, রান্না শুরু করব। আমি আজকে নাস্তা শেষ করেই আসার পথে আমার আজকে যা যা রান্না হবে সেগুলোকে ডিফ্রস্ট করতে দিয়ে এসেছি। আর এখন বেলা 10:30, খালা চলে এসেছে। খালাকে বললাম চট জলদি আমাকে রান্নার জোগাড় দাও। আসলে বেলা বেড়ে গেলে আমার আর ইচ্ছে করবে না রান্না করতে, গরম আর সব কিছু মিলে আমি আবারও বিরক্ত হয়ে যাব। তার থেকে জলদি জলদি রান্নাটা শেষ করে ফেলি, যাতে আমি এরপর ফ্রি থাকতে পারি কিংবা অন্য কোনো কাজও আমি করতে পারি। তো তাকে বলেছিলাম, সেই হিসেবে সে জোগাড়ও দিয়ে দিয়েছে। আজকে আমি কাস্ট আয়রনের এই বড় কড়াই টাইপের যে পাতিলটা, এটার মধ্যে একটু পাবদা মাছ রান্না করছি, আর ওই পাশে মেয়েদের জন্য মুরগি রান্না হচ্ছে। কাস্ট আয়রনের এই মানে কড়াই টাইপের যেটা, এটাতে রান্না করা একটা ব্যাপার হচ্ছে, এটাতে রান্না করে বেশিক্ষণ রেখে দেওয়া যায় না, রাখলেই একটা কালচে ভাব চলে আসে। তো আমি মাঝে মাঝেই এটাতে রান্নাবান্না করি এবং রান্না করার সাথে সাথে সেটাকে ইমিডিয়েটলি পাতিল থেকে নামিয়ে ফেলি। এটাকে যদি কোনো কারণে নামাতে আমার 10 মিনিটও দেরি হয় কিংবা 7-8 মিনিটও দেরি হয়, তাহলেই হলো একদম একটা কালচে ভাব চলে আসে। তো আমি এই জিনিসটা যখন বুঝতে পেরেছি, তখন থেকে রান্নার সাথে সাথেই আমি
চেষ্টা করি খাবার নামিয়ে ফেলতে। এটা বেশিক্ষণ রাখাই যাবে না, রাখলেই সমস্যা। তবে জিনিসগুলো ব্যবহার করে সত্যি খুব আরাম পাচ্ছি। কাস্ট আয়রন নিয়ে রেশমির প্রশ্ন ছিল, আপু তুমি আমাকে জানাবে তুমি কতটুকু হ্যাপি এটাতে কাজ করে। ভাজাভাজির জন্য পারফেক্ট, একেবারে যাকে বলা হয় এক্সিলেন্ট। কিন্তু এটাতে যদি তুমি রান্না করো তাহলে বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে আমার পছন্দ হয় না। যেমন রাখা যায় না কোনো খাবার, অল্পতেই কালচে হয়ে যায়, একটা আয়রনের টেস্ট চলে আসে। বাট অন্য দিক থেকে যদি বলো যে ভাজাভাজির বিষয়, এই সব কোনো সমস্যা হয় না। ঝোলের তরকারি কাস্ট আয়রনে আসলে খুব বেশি একটা ভালো হয় না, আমার এটা ব্যক্তিগত ধারণা। কিংবা আমারও কোনো জায়গায় ভুল থাকতে পারে, হতে পারে আমিও কোনো জায়গায় ভুল করছি। আপনারা যদি আজকে আমার ভিডিওটা শুনেন তাহলে আমাকে জানাবেন আমার কোন জায়গায় ভুল হচ্ছে, কেন আমার মনে হচ্ছে যে কাস্ট আয়রনের পাতিলে রান্না করলে সেটা একটু কালচে হয়ে যায়। ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু এই সমস্যা নেই। যেমন আমি যতবার মাছ ভেজেছি কিংবা বুট ভুনা করেছি কিংবা বড়া বানিয়েছি, কোনো সমস্যা হয়নি। তরকারিটার ক্ষেত্রেই আমার এরকম একটা ফিলিং হয় যে এটা একটু কালচে হয়ে যায়। তো আজকে আমি এখানে একটু পাবদা মাছ রান্না করছি, যেহেতু আমি আর ডাক্তার সাহেব দুজনে খাবো, ডাক্তার সাহেব রাতে খাবে, তো 3 পিসের বেশি রান্না করার দরকার নেই। একটু ফ্রেশ খেতেই আমরা পছন্দ করি। আজকেই রান্না হবে, আজকেই খাওয়া শেষ হবে। আর মেয়েদের জন্য যথারীতি এদিকে মুরগি। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়ে আমি একটু ড্রয়িং রুমের কাজ করতে চলে যাব। খুব শিগগিরই আমার কাছে কিছু নতুন শিপমেন্ট আসবে, নতুন প্রোডাক্ট আসবে। তো ড্রয়িং রুমটাকে একটু গোছগাছ করে নিচ্ছি। কিছু কার্টুন আছে যেগুলো বাইরে সরিয়ে দিব কিংবা অন্য জায়গায় শিফট করব। একটু জায়গা বের করব যাতে নতুন প্রোডাক্ট আসলে সেগুলোকে গুছিয়ে রাখতে পারি। আসলে আমি যেহেতু একা সব কাজ করি, আর এই সব কাজের ক্ষেত্রে আমাকেই পরিশ্রমটা একটু বেশি করতে হয়। আমার এখানে আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানোর কোনো অপশনই নেই। এদিকে মোটামুটি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ড্রয়িং রুমে আগে ফার্নিচারগুলো একটু ভালো করে গোছগাছ করে পরিষ্কার করে নেব, তারপর জায়গা বের করব। এখানে যখন কাজ করছিলাম হাতে ফোন নিয়ে কাজ করতে হচ্ছে। আর এই যে দেখুন কীভাবে ড্রয়িং রুমের ফার্নিচারগুলোর 12টা বাজাচ্ছে আমার পুত্র। তো কী আর করা, এগুলোকে নিয়েই আমার চলতে হবে। শেষ সুযোগ পেলেই এখানে এসে আঁচড়ে রেখে যায়। আজকে অনেক দিন পর এই দিকের জিনিসগুলোকে সব মুছছি। আমার না কোনোভাবেই সোফার কভারটা দিতে ইচ্ছে করছে না, কিন্তু আসলে দেওয়া উচিত, তা না হলে প্রচণ্ড ধুলা ময়লা পড়ে যায়। আসলে খালি সোফাটা দেখতেই বেশি ভালো লাগছিল, কিন্তু সোফার কভারটা না লাগালেও চলছে না। আমি ডিসিশন নিতে পারছি না সোফার কভার লাগাবো নাকি লাগাবো না। লাগানোটা জরুরি, একটু ধুলামালার হাত থেকে সোফাটা ভালো থাকে, একটু ইউনির অত্যাচার থেকে ভালো থাকে। আর না লাগালে তো আরেক সমস্যা, এই ধুলামালা বেশি পড়বে। যাই হোক, আমি এই দিকটা মোটামুটি ক্লিন করে এই সাইডটা একটু গুছিয়ে নিয়ে আমি অন্য সাইডে চলে যাব। আসলে বাসার প্রত্যেকটা সাইডই একদিন দুদিন আপনি যদি ঠিকঠাক মতন খেয়াল না করেন তাহলেই হয়েছে, ধুলা পড়বে, ময়লা জমে যাবে, একদম ওই দিকে তাকানো যাবে না। আমার নিজের বাসায় এরকম হয় কিনা জানি না, আমি যখন আপনাদের ভিডিও দেখি আমি তো দেখি সব কিছু ঠিকঠাক পরিপাটি থাকে, কিন্তু আমার বাসায় এই অবস্থা। এই যে দেখুন, এই যে আমার ইউনির কাজকর্ম দেখুন। আমি আর দুঃখের কথা কি বলবো, আপনারা নিজে চোখে দেখুন সে কি করে আর কি না করে। তাকে যতই নখ কেটে দেওয়া হোক, তাকে স্ক্র্যাচার কিনে দেওয়া হয়েছে, তাকে বহু কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি এখানে এসো না, এগুলো করো না, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। সোফার পাশের এই সাইড টেবিলটাকে একটু সুন্দর করে আমি পরিষ্কার করে জাস্ট দুটো ল্যাম্প দিয়ে সাজিয়ে চলে যাব। আমার না অনেক দিকের কাজ আছে যেগুলো একটু একটু মনে পড়ে আবার ভুলে যাই। এখন থেকে চিন্তা করেছি অবশ্যই একটা কাগজ কলম নিয়ে টু ডু লিস্ট করব। প্রতিদিন যদি এই লিস্টটা আমি মেনটেন করি তাহলে কোনো অংশের কাজে গ্যাপ থাকবে না। কত রকম চিন্তাভাবনাই তো করি, পরে সেটাও আবার ভুলে যাই যে কী করতে চেয়েছিলাম আর কী করতে চাচ্ছি। এদিকে ড্রয়িং রুমের কাজ করতে করতে ওদিকে আমার রান্নাঘরের কাজও মোটামুটি শেষ, রান্না করা শেষ। এখন যেয়ে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নেব। আর এইসব কাজ করতে করতেই আজকে আমার পুরোটা বেলা গেল। তবে এদিকের কাজগুলো শেষ করার পর যেটুকু সময় বাড়তি ছিল টুকটাক বিজনেসের কাজ করেছি, আপনাদের অর্ডার ছিল সেগুলোকে প্যাক করে পাঠিয়ে দিয়েছি, নিজের মতন করে একটু সময় কাটাতে পেরেছি। এই যে দুপুরের খাবার টেবিলে দিয়ে দিয়েছি, পাবদা মাছ, এটা আমি ঝিঙ্গা দিয়ে রান্না করেছি। মুরগি কষিয়ে রেখেছি, অলরেডি আমার ছোটো মেয়ে স্কুল থেকে এসে খেয়ে ফেলেছে, বড় মেয়ে আসবে, ওর জন্য ওয়েট করছি। এটা যা দুর্দান্ত হয়েছিল, অ্যাক্সিডেন্টলি মাঝে মাঝে আমার দু একটা রান্না ভালো হয়, তার মধ্যে এটা একটা।
ওটা কি সেটা পরে বলছি। এটা হচ্ছে একটা কাতল মাছের মাথা, তার কাটাকুটা রয়ে গেছে, সেটাকে একটা ছোটো বাটিতে বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে আসলে লাউ দিয়ে ডাল, অসম্ভব ভালো হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। তো এটা বিকালবেলা একদম সূর্য ডুবি ডুবি করছে, তার আগে ভাবলাম একটু বারান্দায় যাই। শুরুটা করেছি বারান্দা দিয়ে, শেষটাও করব আজ বারান্দা দিয়ে। আজ বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছে, আর সেই সাথে দারুণ সুন্দর কোকিল ডাকছে। শোনাতে পারলাম না বলে দুঃখিত, কারণ বাইরে প্রচণ্ড সাউন্ড, গাড়ি ঘোড়ার শব্দ, কোকিলের মানে সাউন্ডটা সেখানে চাপা পড়ে যাচ্ছে। যাই হোক, আজ এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায় থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।